আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। সর্বপ্রথম তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা তো তোমরা জানোই। তোমাদের ভর্তি পরীক্ষা বিউপির সেটা হলো ১৩-১৪ ডিসেম্বর। এখন এই পরীক্ষা নিয়ে আমি লাস্ট কয়েকদিন আগে বিউপিএসসি রিলেটেড মোটামুটি সবগুলো টপিক কভার করে একটা ভিডিও করছিলাম। তো ওই ভিডিওতে তোমাদের আরো অনেক ডাউট ছিল সবার। ডাউটের আসলে কোনো লিমিট ছিল না। হিউজ পরিমাণ ডাউট ছিল তোমাদের। তো আমি ট্রাই করছিলাম লাস্ট ভিডিওতে মোটামুটি সবগুলো কমেন্টেরই রিপ্লাই করার। তারপরেও অনেকের অনেক ডাউট আছে যেটা ওভারঅল ডাউট, যেগুলো নিয়ে আমার মনে হয়েছিল যে আরেকটা ভিডিও করলে হয়তো তোমরা আরো বেশি ক্লিয়ার হবা। তো তারই বেসিসে তোমাদের যে সেকেন্ড একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম ওইখানে তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো। তো ওভারঅল ওইখান থেকে কোয়েশ্চেনগুলো পিক করে অ্যান্ড কমেন্ট বক্স থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পিক করে আজকের এই ভিডিওটা বানানো, যেখানে মোটামুটি তোমাদের বাকি যে কোয়েশ্চেনগুলো বা যেগুলো নিয়ে বেশি কনফিউশন ওইগুলো যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায় সেই বিষয়টা নিয়ে আজকে মোটামুটি একটা ডিসকাশন করবো আমি। তো চলো শুরু করা যাক দেরি না করে। আর শুরুতেই আমি সরি বলে নিতে চাই তোমাদের ভিডিওটা দেরিতে দেওয়ার জন্য। আসলে আমি নিজেও এত বেশি একটা টাইম পাই নাই ভিডিওটা করার। ওভারঅল মিলে একটা ব্যস্ত সময় কাটছিল, তো এই জন্য একটু দেরি হলো। যাই হোক, তো এখন তোমরা ভিডিওতে শুরু করা যাক, চলো। আচ্ছা, আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা এবার আমরা নিছি সেটা হলো যে অ্যাবাউট সিলেবাস, শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। দেখো, অনেক রিউমার যেটা আমরা বুঝতে পারতেছি না, ধরতে পারতেছি না যে বিউপিতে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। এখন আমি তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করি, তোমরা এইটা পুরোপুরি মাথায় রাখো যে বিউপিতে এফএসটি অর্থাৎ যেটা সায়েন্স ডিপার্টমেন্ট, সায়েন্স ফ্যাকাল্টি, এইটাই শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। ফুল সিলেবাস থেকে কোনো প্রশ্ন আসবে না। আমাদের বেলায় কোনো প্রশ্ন আসে নাই, ২৩-২৪ সেশনে কোনো প্রশ্ন আসে নাই। বাহিরের যেসব কোয়েশ্চেন ব্যাংকে তোমরা দেখতেছো যে এক্সট্রা বাহিরের কোয়েশ্চেন আসছে বা আদার্স যেগুলা, এগুলো অ্যাকচুয়ালি ভুয়া। কারণ কোনো প্রশ্ন বিউপির কোনো প্রশ্ন বাইরে যায় না, এটা জাস্ট অ্যাজাম্পশনের বেসিসে বানানো হয়। কিছু কোয়েশ্চেন যারা পরীক্ষাতে বের হয় তাদের থেকে শোনা হয় ইনস্ট্যান্ট, ওগুলা হালকা নোট করা হয়, ওইগুলার বেসিসে কোয়েশ্চেন ওরা প্রিপেয়ার করে। এখন ওইগুলা একদম 100% কোয়েশ্চেন ধরেও না। এটা আমি 100% শিওর হয়েই বলতেছি, শর্ট সিলেবাসের বাইরে একটা কোয়েশ্চেনও আসবে না। ঠিক আছে? আর ফুল সিলেবাসের যে ব্যাপারটা, এটা হলো আদার্স ফ্যাকাল্টির ক্ষেত্রে অর্থাৎ এফএসএসএস, এফএডাবলএস এবং এফবিএস এর ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে ফুল সিলেবাসের কোয়েশ্চেনটা হবে। ঠিক আছে? তার মানে এখন আশা করি ক্লিয়ার যে শর্ট সিলেবাস কোনটা আর ফুল সিলেবাস কোনটা। এবার আসো সেকেন্ড কোয়েশ্চেন। কোয়েশ্চেন বাংলাতে হবে না ইংলিশে হবে? আচ্ছা দেখো, সেম গোস ফর দিস কোয়েশ্চেন। সেটা হলো যে এফএসটির ক্ষেত্রে কোয়েশ্চেন বাংলা ইংলিশ বোথ থাকবে। আর আদার্স ফ্যাকাল্টি যেগুলো এফবিএস, এফএডাবলএস, এফট্রিপলএস, ওদের ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো ইংলিশে থাকবে, শুধু ইংলিশ। এখন বাংলায় থাকবে বলতে কি, তোমার বাংলায় একটা কোয়েশ্চেন, ইংলিশে একটা কোয়েশ্চেন, তুমি যে কোনো একটা পিক করবা না, এমন না। তোমার কোয়েশ্চেনে ধরো প্রথম পেজে ১ নাম্বার কোয়েশ্চেন আছে, ১ নাম্বার কোয়েশ্চেন দিয়ে প্রথমে ইংলিশে কোয়েশ্চেনে লেখা থাকবে, লেখা থাকার পরে দেন ব্র্যাকেটে বাংলায় কোয়েশ্চেনটা লেখা দিবে। ঠিক আছে? প্রথমে ইংলিশে কোয়েশ্চেনটা লিখবে, দেন বাংলায় ব্র্যাকেট দিয়ে বাংলায় কোয়েশ্চেনটা লিখবে, দেন অপশন দিবে, ওই অপশনে তোমাকে আনসার করতে হবে। তো আশা করি এখন আর এই বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকবে না তোমাদের যে কোয়েশ্চেন বাংলায় হয় না ইংলিশে হয়, হইলেও কিভাবে হয়। ঠিক আছে? এখন আসো থার্ড কোয়েশ্চেন, যেটা এসএসসি এইচএসসি মার্ক ক্যালকুলেশন প্রসেসটা কি হবে। দেখো, এটা আমাদের গতবার ছিল না, এটা এবারে নতুন অ্যাড করছে। সেটা হলো যে 60% মার্ক যেটা আমাদের পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা হয়, সেটাকে কনভার্ট করা হবে 55%-এ। এবং এসএসসি এইচএসসি থেকে 45% নেবে, যার 25% নেবে এইচএসসি থেকে এবং 20% নেবে এসএসসি থেকে। এই মার্কসটা তোমরা কিভাবে ক্যালকুলেট করবা, এটা বিউপি সার্কুলার যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমরা দেখতে পারবা যে ওখানে ডিরেক্টলি বলা আছে যে তোমরা এখানে মার্কসের পার্সেন্টেজ আসবে, জিপিএন না। জিপিএ কে পার্সেন্টেজ করা যাবে না, মার্কস কে পার্সেন্টেজ করতে হবে। অর্থাৎ অর্থাৎ তুমি ধরো এসএসসি তে তুমি ১৩০০-র ভিতর ১২০০ পাইছো। এখন এই ১২০০টাকে তুমি 100%-এ কনভার্ট করে দেখো যে তুমি ১০০-তে কত করে পাইছো, দেন ওইটাকে আবার ৫ দিয়ে ভাগ করো, করে তুমি 20%-এ কনভার্ট করো। এবারে এসএসসি মার্কটা ক্যালকুলেট হয়ে গেল। আবার সেম গোস ফর এইচএসসি। ধরো এইচএসসি তুমি ১১৫০ পাইছো, দেন ওই ১১৫০টাকে তুমি ওভারঅল 100% করো, দেন ওই 100% থেকে আবার 25% করো ৪ দিয়ে ভাগ করে। তাইলে কি তুমি এসএসসি এবং এইচএসসির একটা ইন্ডিভিজুয়াল মার্ক পাচ্ছ, ওইটা যোগ করো। ওইটা যোগ করে দেখো যে তোমার মার্কটা কত আসে ৪৫-এর ভিতরে। অনেকে দেখলাম যে প্রশ্ন করতেছো, ভাই আমার ৩৭, আমার ৩৯, আমার ৩৬, আমার ৩৫, হ্যাঁ, আমার কি চান্স হবে কিনা, টেকার পসিবিলিটি আছে কিনা। দেখো, এটা আসলে বলা যায় না, এটা বলা খুবই ডিফিকাল্ট। কারণ গতবার যেহেতু জিপিএ নিয়ে এত বেশি ঝামেলা ছিল না, সরি মার্ক নিয়ে এত ঝামেলা ছিল না, ওভারঅল জিপিএটা ক্যালকুলেট করতো, এই কারণে ওইটা একটা সমস্যা হতো না।
কিন্তু যে সমস্যাটা এবার হবে সেটা হলো যে মার্কের ক্ষেত্রে একটা খুব ভেরিয়েশন ক্রিয়েট হয়, যেটা ঢাকা বোর্ডের ক্ষেত্রে প্রশ্নগুলো মোটামুটি সহজ হয়, মার্কটাও বেশি উঠে। আবার একই টাইমে যদি আমি কুমিল্লা বোর্ডে যাই, যশোর বোর্ডে যাই, দেখা যায় যে প্রশ্নগুলো বেশ কঠিন হয়, ওদের মার্ক পার্সেন্টেজটাও বেশ কমে আসে। ঠিক আছে, তো ওভারঅল মিলাই দেখা যায় যে এখানে একটা একটু ফ্ল্যাকচুয়েট ক্রিয়েট হয়ে যায়। তারপরে যেহেতু অথরিটি দিছে, তোমাদের কিছু করার নাই, এটা মেনে নিয়ে তোমাদেরকে চলতে হবে, মেন পরীক্ষা আরো ভালো করতে হবে। এখন কাট মার্কটা কি হইতে পারে এটা নিয়ে যদি তোমরা বলো, তো এইখানে অ্যাকচুয়াল আনসার আমি কিছু দিব না, তবে যেটা আমি অলওয়েজ বলি এবং আমরাও ফেস করছি সেটা হলো যে আউট অফ 60 আমরা 48 প্লাস মাইনাসকে আমরা ধরি যে একটা স্ট্যান্ডার্ড মার্ক, যেটাতে মোটামুটি ফার্স্ট মিনিটেই চান্স পাওয়া পসিবল। ঠিক আছে, এখন তুমি 48 কে যদি কনভার্ট করো, দেন তো মানে 60 তে 48 তার মানে 55 এ কত সেটা কনভার্ট করে তুমি যদি এটা যোগ করো, তাহলে তুমি নিজেই একটা আইডিয়া করতে পারবা যে তোমার কতটুকু মার্ক লাগবে এসএসসি এইচএসসি মিলে পাস করতে। তবে আমি যদি তোমাদেরকে একটা অ্যাজ ইউজুয়াল রেঞ্জ বলে দিই, যে ধরো তোমরা 70 to 75% যদি তোমরা তুলে আসতে পারো, মানে দুইটা মিলাই এসএসসি এইচএসসি এবং মেন এক্সাম মিলাই যদি তোমরা 70 to 75 উঠে আসতে পারো, তো ফর শিওর থাকো তোমাদের চান্স হয়ে যাবে। এখন এর থেকে কম বেশি হইতে পারে ভাই, এটা অ্যাকচুয়ালি বলা পসিবল না, যেহেতু এই নিয়মটা নতুন। ঠিক আছে, এবার আসো নেক্সট কোয়েশ্চনে। আমি ম্যাথ অ্যাসপিরেন্ট, তাহলে আমার প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত? দেখো, ম্যাথ অ্যাসপিরেন্ট হও, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, ভার্সিটি অ্যাসপিরেন্ট হও, বিবির কোয়েশ্চেন কিন্তু সেম হবে সবার জন্য। এখন তুমি যেহেতু একটা ম্যাথ অ্যাসপিরেন্ট, সো তুমি কিন্তু বইটা খুব ভালোভাবে পড়ছো, এখানে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রির বইয়ের বেসিক নলেজের উপর একটা ভালো স্ট্রং একটা বেসিক আছে কিন্তু তোমার। ঠিক আছে, এখন তোমার কাজটা কি হতে পারে, বিউপি পরীক্ষার 7 থেকে 10 দিন আগে তুমি বিউপির মানে ভার্সিটিতে প্রশ্ন ব্যাংকটা আছে ওটা তো অবশ্যই পড়ছো তুমি। ওটা একবার মানে ওইটা একবারের জায়গায় 2 বা 3 বার যতবার পারো ভালোভাবে শেষ করো, ভালোভাবে শেষ করো। দেন তুমি বিবির বিভিন্ন প্রশ্ন ব্যাংক, যেগুলো কেনার দরকার নেই ভাই, কিনো না, কেনা মানে স্ক্যাম, ওটা ঠকবা। তার থেকে তুমি টেলিগ্রামে খুঁজো বা আদার যে কোনো জায়গায় খুঁজো, বিবির কোশ্চেন ব্যাংকের ফ্রি অনেক পিডিএফ পাওয়া যায়। যদিও এগুলো 100% অ্যাকুরেট না, আমি বারবার বলতেছি 100% অ্যাকুরেট না, তারপরেও একটা আইডিয়া নিতে পারবো ওখান থেকে, ওগুলো একটু দেখতে পারো জাস্ট, মানে প্রিপারেশনটা কেমন হচ্ছে, তার ক্যালকুলেটরটা একটু চালায় জাস্ট, এটাই হবে। আর তুই যদি মনে করো ম্যাথ দেখাবো না, কোনো প্রবলেম নাই, ম্যাথ না গেলে কিছুই যায় আসবে না। ঠিক আছে, আচ্ছা এবার আসো যে ক্যালকুলেটর অ্যালাউড কিনা। হ্যাঁ, ক্যালকুলেটর অ্যালাউড, সব রকম নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর অ্যালাউড, যেগুলো তুমি বুয়েট ট্রেড করতে ইউজ করতে পারো, সমস্ত ক্যালকুলেটর তুমি ভিউতে ইউজ করতে পারবা। ভিউবের স্পেশালিটি কি, এখানে তোমার কোয়েশ্চেনটা ভার্সিটি স্ট্যান্ডার্ড হয়, সাথে তুমি সুযোগ পাচ্ছ তুমি ক্যালকুলেটরটা ইউজ করতে পারবা, এটা অনেক বড় একটা বেনিফিট। ঠিক আছে, এবার আসো নেক্সট, যে আমার সাবজেক্ট কোনটা আনসার করা উচিত, যে 4 সাবজেক্ট থেকে কোনটা ম্যান্ডেটরি আছে কিনা। দেখো হ্যাঁ, 4 সাবজেক্ট থেকে কোনোটাই ম্যান্ডেটরি না। তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমার 4টা সাবজেক্ট থাকবে, 4টা সাবজেক্টে 20টা করে কোয়েশ্চেন থাকবে, টোটাল 80টা। এই 80টা কোয়েশ্চেন থেকে তুমি যে কোনো 60টা আনসার করতে হবে তোমাকে। অর্থাৎ 60টা তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ করতে পারো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করতে পারো, ফিজিক্স ম্যাথ বায়োলজি করতে পারো, কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি করতে পারো, তোমার যেটা খুশি সেটাই তুমি করতে পারো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এখন তোমাদের একটা ডাউট যেটা ক্রিয়েট হচ্ছে দেখলাম, সেটা হলো যে আমি চয়েস তো দিছি তিনটাই, সাবজেক্ট তিনটাই। এখন আপনি তো বলছিলেন যে ইএস এর জন্য বায়োলজি লাগে আর ম্যাথ লাগে হলো আইসিটি সিএসসির জন্য, তাহলে আমি তো ওইগুলো চয়েস দিচ্ছি, তাহলে কি আমার ম্যাথ বায়োলজি দুইটাই লাগাইতে হবে? না, বিষয়টা এমন না। তুমি চয়েস দিবা তিনটাই, তোমার যেটা মন চায় পরীক্ষার হলে তুমি ওইটাই দেখাবা। এখন তুমি তুমি ধরো বায়োলজি দেখানোর প্ল্যান করছো বাট দেখাও নাই, তাহলে তুমি চান্স পাইলেও তুমি এসে ভর্তি হতে পারবে না, তোমাকে সিএসসি অথবা আইসিটি তে ভর্তি হতে হবে। আর যদি সিট না থাকে তুমি চান্স পাবে না। এটা হলো এখানকার ফ্যাক্ট। ঠিক আছে, আশা করি এখন আর কোনো ডাউট থাকবে না এই বিষয়টা নিয়ে। এবার আসো যে প্রিপারেশন নিয়ে আরো কিছু বলা যায় কিনা। আচ্ছা, প্রিপারেশন নিয়ে আরো কিছু অ্যাড করতে গেলে আমি কিছুই অ্যাড করব না, আমি বারবারই একটা কথা বলবো, সেটা হলো যে তোমরা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা পড়ো খুব ভালোভাবে, এবং মেন বইটা পড়ো ভাই, এইটার কোনো বিকল্পই নাই, এই দুইটা পড়লেই তুমি বিবিএ চান্স পাবে, এমনিই পাবা। বিবিএ প্রশ্ন সহজ হয়, কম্পিটিশনটা বেশি হয়, বাট চান্স পাওয়া যেমন সহজ, টিকে থাকাও তেমন কঠিন, মানে ওভারঅল সব দিক দিয়ে সবই বলবো। এখন তুমি যদি তোমার সলিড প্রিপারেশন নাও, তুমি এমনি শিওর চান্স পাবে। তুমি যদি মনে করো যে না ভাই আমি প্রিপারেশনই ঠিক মতো নেই নাই, তাহলে তো আমার চান্স তো হবে না ভাই, এটা তো সত্যি কথা। ঠিক আছে, আচ্ছা দেখো, এবার নেক্সট কোয়েশ্চেন আসি। ইফ দ্য আনসার ইজ অ্যাবসেন্ট দেন হোয়াট শুড আই ডু? আমার যদি পরীক্ষায় আনসারটা না থাকে তাহলে আমার কি করা উচিত? যদি আনসার না থাকে তাহলে সেটা তুমি ব্ল্যাঙ্ক রাখাটাই বুদ্ধিমানের কাজ, যেটা সিকিউরিটি হয়ে থাকে। তবে বিউপির ক্ষেত্রে এরকম কোনো হিস্টোরি নাই যে আনসার অ্যাবসেন্ট আছে, সো এটা নিয়ে কোনো পেরেশানি হওয়ার দরকার নেই। তোমরা আনসার সবই আনসার আছে এটা শিওর থাকতে পারো, তোমরা যতগুলো পারবে সবগুলোই অ্যাটেম্প করে আসবে।
এরপর আসো নেক্সট কোয়েশ্চেন, যেটা এক্সাম হল এনভায়রনমেন্ট এবং আমার এক্সপিরিয়েন্সটা আছে। এখানে আমি একটা গল্প শেয়ার করি। আহ, একটু বড়, এই পার্টটা একটু বড় করে বলি, একটু বেশি কথা বলি। সেটা হলো যে আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, বিউপি পরীক্ষাটা হয়েছিল আমাদের জানুয়ারির 20 তারিখে। এখন ওই টাইমে আমার তখনও সিলেবাস ফুললি কমপ্লিট হয় নাই। আমার ইন্টিগ্রেশনটা বাকি ছিল, দেন অর্গানিকটা বাকি ছিল, ফিজিক্সে নিউটন এন্ড মেকানিক্সটা পড়ি নাই তখনও, কারণ এটা একটু বড়, আমি একটু ভয় লাগতো চ্যাপ্টারটা নিয়ে। হ্যাঁ, তো ওভারঅল বেশ একটা ল্যাগিংস তখনও ছিল, মনে একটা ভয় তখনও ছিল। এদিকে আমার বেস্ট সাবজেক্ট ছিল কেমিস্ট্রি, অর্থাৎ কেমিস্ট্রি দেখবা যে অনেকে, অর্গানিক কিন্তু আমি ভালোই পারি মোটামুটি, বাট মানে ওই টাইমে অর্গানিক শেষ করতে পারি না, অ্যাকচুয়ালি ক্লাস করে শেষ করতে পারি না। এখন আমার বেস্ট সাবজেক্ট ছিল কেমিস্ট্রি, যেটা সবারই মোটামুটি একটা বেস থাকে, যে কারোর ফিজিক্স থাকে, কারোর ম্যাথ থাকে। হ্যাঁ, আমার ছিল কেমিস্ট্রি। তো আমি করছি কি, পরীক্ষার আগের দিন রাত্রেবেলা খুবই সাহসিকতার সাথে চিন্তা করছি যে না, আমি কেমিস্ট্রি আনসার করবো না, আমি বায়োলজি আনসার করবো। ঠিক আছে, এখন এই বায়োলজি আনসার করার চক্করে আমি আগের দিন রাতের বেলায় বসে বসে বইটা কিছু করি নাই। শুভ্র ভাইয়ের ওয়ান শট ছিল, হামিম ভাইয়ের ওয়ান শট ছিল, ফাহাদ স্যারের ওয়ান শট ছিল। তো ওইগুলা দেখছি, ওয়ান শট এমসিকিউ ক্লাস করছি। তো এই ওয়ান শট এমসিকিউ ক্লাস ঘুমাই পুরা রাত ধরে এমসিকিউ ক্লাস করছি, যে না তাহলে আমি পেরে গেছি, এমসিকিউ পারছি, যেহেতু বোর্ড এমসিকিউ আসবে তাহলে তেমনি পারবো। এবার পরীক্ষার হলে যখন গেছি, পরীক্ষার হলে যাওয়ার পরে দেখি যে বাইরে যে পুস্তকের সাইজ গুলো অনেক বড় বড়। এটা দেখে তো আমার মাথায় হাতে, এটা তো পারি না। হ্যাঁ, প্রশ্ন সাইজ বড়, প্রশ্ন সহজ ছিল, মেডিকেল স্টুডেন্টের জন্য খুবই সহজ ছিল প্রশ্নগুলো। তখন আবার আমি কেমিস্ট্রিতে শিফট করছি, না ভাই যে বায়োলজি দেখাইতে যে আমার চান্স মিস করে লাভ নাই, আমি আগে আমার সেভ অপশন প্লে করি। হ্যাঁ, এই কারণে কেমিস্ট্রিতে আমি খুব ভালো করতে পারি নাই। মেবি আমি 20টার ভিতর 17টা বা 18টা, হ্যাঁ 18টা মনে হয় আমি কারেক্ট করতে পারছিলাম কেমিস্ট্রিতে। যে যদি কেমিস্ট্রিতে একটু দেখে যাইতে পারতাম তাহলে আর কি কেমিস্ট্রিতে আর একটু ভালো করে পসিবল হইতো, বাট সামহাও হয় নাই। মানে কেউ আবার এই কাজটা, আমি কেন বললাম, গল্পটা কেন বললাম, কেউ এই কাজটা করো না যে আগের দিন রাত্রের বেলা ডিসিশন চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, এটা খুবই ভয়ানক একটা বিষয়। এক্সপেরিমেন্ট আমি নিজে করছি, এই জন্য বললাম যে এই এক্সপিরিয়েন্স করো না, খুব বড় রকমের ধরা খাবার। আচ্ছা, এবার আসো আরেকটা বিষয় নিয়ে। সেটা হলো যে এক্সাম হলে যে আমাদের, আমার হলেই অলমোস্ট 3টা থেকে 4টা পাবলিকের পরীক্ষা শুরুতেই বাতিল হয়ে গেছিল। এখন এই বাতিল হওয়ার রিজনটা কি ছিল এটা বলি। দেখো, যেহেতু তোমরা বুঝতেছো 4টা সাবজেক্ট থাকে, যে কোনো 3টা দেখাইতে হয়। উপরে একটা ব্ল্যাঙ্ক শিট থাকবে, সেট এ, সেট বি, সেট সি, সেট ডি। সেট এ বি তে থাকবে হলো ম্যাথ বায়োলজি, সেট সি ডি তে থাকবে ফিজিক্স কেমিস্ট্রি। এখন তুমি যেই 3টা সাবজেক্ট আনসার করবা, ওই 3টা সাবজেক্টের ঘর তোমাকে ফিল আপ করতে হবে। এখন তুমি যদি বায়োলজি আনসার করে ম্যাথের ঘর ফিল আপ করো, তোমার ফুল সেট ধরে কাটা যাবে, একদম ফুল সেট ধরে তোমার বাতিল হয়ে যাবে। এইটা আমাদের ক্লাসের সেকশন শুরুতেই কয়েকজন করছিল। তারা করছিল কি, যে না আমি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি দেখাবো, এই জন্য ওরা শুরুতে আগে ওইটা ফিল করছে। পরে দেখছে যে পারে না, তখন আবার বায়োলজিতে শিফট করতে গেছে। আর ওদের উপায় নেই হাতে, এই কাজটা করা যাবে না। দেখবা তোমাদের ক্লাসেও সেম গাইডলাইন দিবে যে এই কাজটা করবে না, তোমরা আগে আনসার করো, লাস্টের দিকে এসে তোমরা ওই ঘরগুলো ফিল আপ করো, যে কোন কোনটা তোমরা আনসার করছো, সেটা হবে বেটার চয়েস। এটা হবে বেটার চয়েস, এটা তোমাকে কেউ বলবে না। এই কথা তুমি হয়তো কারো থেকে শুনবাও না, এটা আমি তোমাকে বলতেছি, এটা মাথায় রাখো খুব ভালো হবে। সেটা কি, যে আমরা আগেই দাগাবো না, আগে আমরা দেখে নেবো, যে কোয়েশ্চেনটা দেখে নেবো, কোয়েশ্চেন এনাফ স্পেস আছে রাফ করার জন্য, রাফ করার কোনো টেনশন নাই। কিন্তু কোয়েশ্চেনটা খুব ভালোভাবে দেখে নিবা, যে কোয়েশ্চেনে কোন কোন সাবজেক্ট আছে, তুমি কোন কোন সাবজেক্ট আনসার করতে পারবা, আনসার করলে মোটামুটি তুমি ভালো একটা র্যাঙ্ক করে আসতে পারবা, এটা তুমি শিওর থাক করবা। দেন তুমি ওইগুলো ফিল করো। এখন আবার লাস্টে বার ফিল করতে ভুলে যায় না, ফিল করতে ভুলে গেলে আবার বাতিল। ঠিক আছে, এরকম প্রত্যেক হলে হিউজ পরিমাণ স্টুডেন্টের কিন্তু খাতা বাতিল হয়ে গেছে। এই বাতিলের তালিকায় পড়বে না ভাই, ফার্স্ট এক্সামে বাতিলের তালিকায় পড়লে একদম মানে পুরো মাইন্ডসেটটাই নষ্ট হয়ে যাবে, তোমাদের পরবর্তী অ্যাডমিশনগুলো ভালো যাবে না। ঠিক আছে, তো এটা হলো ওভারঅল একটা এক্সাম হল এক্সপিরিয়েন্স। এরপরে যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে, দেন ইউ ক্যান আস্ক মি। এরপরে নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হলো যে কস্টিং কি। আচ্ছা, আমি এ টু জেড একটা কস্টিং এর ব্রিফ করি। সেটা হলো যে আমাদের, তোমরা যদি চান্স পাও তোমাদের ভর্তি হইতে, আমি জেনারেলের ক্ষেত্রে বলতেছি, কোটার ক্ষেত্রে মেবি হয়তো তোমার 1-2 হাজারের ফ্ল্যাকচুয়েট করবে, বাট জেনারেলের টাইম বলি। সেটা হলো যে জেনারেল ভর্তি হইতে তোমার অ্যাপ্রক্স 33,000 টাকা মতো লাগবে। সেটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে, সিএসসি ক্ষেত্রে একটু বেশি, আইসিটি একটু কম, ইএসএ আর একটু কম। হ্যাঁ, আর সেমিস্টার ফি 16,500 টাকা, ল্যাব ফি 4,000, অর্থাৎ সরি, ল্যাব ফি 4,000, অর্থাৎ তোমাদের টোটাল 6 মাসে তোমাদের 20,000 করে খরচ পড়বে। ঠিক আছে, এখন তার মানে যদি আমরা হিসাব করি, আমাদের টোটাল 4 বছরে 1,84,000 টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট খরচ হবে
তবে আমি বলবো ওভারঅল তোমরা এটাকে 2 লাখ ধরে রাখো, রাউন্ড ফিগার 2 লাখ ধরলে এটা খুব সুবিধা হবে তোমাদের জন্য, ঠিক আছে। এখন এখানে একটা এক্সট্রা অ্যাডিশনাল কথা আমি বলি, সেটা হলো যে অনেকে কোয়েশ্চেন করতেছে দেখলাম যে ভাই ফ্যামিলির কন্ডিশন ভালো না, এখন ঢাকায় এসে টিউশন করে খরচ চালানো পসিবল কিনা বা আদার্স এসব কোয়েশ্চেনগুলো করতেছো। আচ্ছা দেখো, টিউশনটা কমপ্লিটলি একটা অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি আমার কথা বলি, আমি আলহামদুলিল্লাহ যে টিউশন করতেছি, আমার মোটামুটি আমার ভার্সিটির খরচ আমি নিজেই বিয়ার করতে পারি, নিজের এক্সপেন্স বিয়ার করা সহ, ঠিক আছে। এখন টিউশন পাওয়াটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। এখনকার যে একটা কম্পিটিশনটা এসে গেছে, যে তোমার নামের পাশে আসলে খুবই রিয়েলি হার্ড রিয়েলিটি হলো বুয়েট ডিউ যদি তোমার নামের পাশে থাকে, তুমি পরে না পারলেও তোমার খুব ভালো অ্যামাউন্ট তারা রেফার করবে। বাট তুমি যদি অ্যাকচুয়ালি কোয়ালিফাইড টিচার হও, দেন তুমি আস্তে আস্তে হ্যাঁ পারবা, বাট অ্যামাউন্ট কত পাবা বা না পাবা এইগুলো নিয়ে একটা ভালো ইয়ে হবে না। যদিও এটা বিউপির সাথে রিলেটেবল না, জাস্ট অ্যাজ এ সিনিয়র আমি তোমাকে একটা ইয়ে দিতে পারি যে টিউশনের ভরসায় অ্যাকচুয়ালি করা শুরুতেই উচিত নয়। অ্যাটলিস্ট 1 সেমিস্টার বা 2 সেমিস্টার ব্যাকআপ নিয়ে আসা উচিত, এটা আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয়। আর টিউশন কখন পাবা না পাবে এটারও কোনো ঠিক অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে। তো এটা একটা সাজেশন থাকবে যে অ্যাটলিস্ট 1 সেমিস্টার বা 2 সেমিস্টার ব্যাকআপ যদি থাকে, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি টিউশন ডেফিনেটলি টিউশন পাবা, ডেফিনেটলি তুমি তোমার খরচ বহন করতে পারবা, বাট এটা একটু টাইম লাগতে পারে। তো এই জিনিসটা একটু মাথায় রাখো, ঠিক আছে। এরপর নেক্সট কোয়েশ্চেনে আসি, হোস্টেল ফ্যাসিলিটিস। আচ্ছা দেখো, বিউপির নিজস্ব কোনো হোস্টেল, একদম নিজস্ব কোনো হোস্টেল স্টিল নাই। তবে বিউপির পাশে বিউপির নতুন একটা হোস্টেল হচ্ছে, যেটা অ্যারাউন্ড 2025 সালের ডিসেম্বরে শেষ হবে। সাথে সাথে বিউপির এফএসটি এবং এফএডাব্লিউএস এর জন্য 2টা নতুন বিল্ডিং টাউন হচ্ছে, যেটা হয়ে গেলে, যেটাও নেক্সট 25শে ডিসেম্বরে শেষ হবে। এইটা হয়ে গেলে এফএসটি তে ডিপার্টমেন্ট বাড়বে, এফএসটির ফ্যাসিলিটিস গুলো আরো অনেক এনরিচড হবে, ঠিক আছে। আর হোস্টেলটা 25 সালে হয়ে গেলে মোটামুটি সবাই সিট পাবে, সিট বাদ কেউ থাকবে না। আর এখন যেটা বিউপি হোস্টেল আছে সেটা হলো মিরপুর ডিওইচএস আছে, সেটা বিউপি ভাড়া করে আর কি, ভাড়া করে ডিএইচএস এর ইসের থেকে ভাড়া করে এটাকে অ্যাজ এ হোস্টেল এটা তারা ইউজ করে। বাট হোস্টেল ফ্যাসিলিটিস খুব ভালো, হোস্টেলে খাবারের মান ভালো রেদার দ্যান আদার প্লেস, ঠিক আছে। তো ওভারঅল মিলাই তুমি হোস্টেলটা পাবা, বাট হোস্টেল পাইতেও সেম কথা আগেরটার মতো, যে হোস্টেল পাইতেও একটু টাইম লাগবে তোমার, তুমি দুম করে এসে হোস্টেল পাবা না, 6 মাস 1 বছর তোমার লেগে যেতে পারে হোস্টেল পাইতে। ততদিন তোমার আশেপাশে থাকা লাগবে, যেটার জন্য বেস্ট একটা প্লেস হলো আলুকদিয়া, ঠিক আছে। তোমাদেরকে আমি অনেক ডিটেলসে বলতেছি, ঠিক আছে, এত ডিটেলসে কেউ বলবে না বা কি বলার আসলে দরকারও নেই, তারপরেও আমি বলতেছি। আচ্ছা, এখন আসলে জব প্রসপেক্টটা কি? জব প্রসপেক্টটা নিয়ে যদি আমি বলতে চাই, আমি বেশি কিছু বলবো না, ছোট্ট করে একটা কথা বলবো, সেটা হলো যে বিউপি একটা নতুন ইউনিভার্সিটি, তারপরেও বিউপি যে একটা পজিশন বর্তমান হোল্ড করতেছে, এটা অনেক উপরে, এটা লেভেলটা অনেক উপরে। সিএসসি থেকে আমরা সিএসসি থার্ড ব্যাচ, আমরা এখনো স্টিল আমরা বের হয় নাই, তারপরেও অলরেডি কয়েকটা বড় বড় টেকজায়ান্ট কোম্পানিগুলো বাংলাদেশের থেকে তারা বিউপি স্টুডেন্টকে তারা বিউপি স্টুডেন্টের সিভি তারা চায়, আমাদের ডিপার্টমেন্ট থেকে তারা ডিরেক্ট সিভি চেয়ে নিয়ে যাচ্ছে। এই কিছুদিন আগেও 10 জনের সিভি চাইছে, বাট আমাদের অ্যাকচুয়ালি এখনো গ্র্যাজুয়েট নাই দেখে তারা হলো আপনার আইসিটি ডিপার্টমেন্ট থেকে কয়েকজন নাম গেছে, এমএসটি থেকে কয়েকজন নাম গেছে, গিয়ে মোট ওভারঅল 10 জনের নাম দেওয়া হয়েছে। তো আশা করি বুঝতে পারতেছো যে বিউপির এখানে জব প্রসপেক্টটা বেশ ভালো। মানে এখান থেকে পড়ে বের হইলে তুমি অনেকটা রেডিমেড একটা প্রোডাক্ট থাকবা, যেটা লুফেনের জন্য কোম্পানিগুলো বসে আছে, ঠিক আছে। এর থেকে বেশি আর তেমন কিছু জানার দরকার নাই, যতটুকু জানছো এটাই এনাফ। এরপরে বাকি ডিসিশন তোমাদের। এরপর নেক্সট কোয়েশ্চেন আসো ক্যাম্পাস লাইফ নিয়ে। আচ্ছা, বিউপির ক্যাম্পাস লাইফটা খুবই দারুণ, খুবই দারুণ, খুবই দারুণ। এখানকার এনভায়রনমেন্টটা খুবই অসাধারণ। তুমি সুন্দর সুন্দর বিড়াল পাবো অনেকগুলা, লেক পার আছে এখানে, লেক পারে তুমি বসে থাকতে পারবা। থার্ড প্লেস আছে, থার্ড প্লেসের পাশে দারুণ দারুণ প্লেস আছে, তুমি এখানে খুবই সুন্দরভাবে এখানে তুমি টাইম স্পেন্ড করতে পারবে। ভিস্তা ক্যাফেটেরিয়া, ভিস্তা নামের একটা ক্যাফেটেরিয়া আছে, অ্যামিটি নামের একটা ক্যাফেটেরিয়া আছে আমাদের। এই ক্যাফেটেরিয়া গুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, সব রকম ফ্যাসিলিটিস এখানে তুমি পাবা। মানে ওভারঅল তুমি বলতে পারো যে ক্যাম্পাস লাইফটা তোমার দুর্দান্ত যাবে। তবে তুমি যেহেতু এফএসটি তে আসতে যাচ্ছ, সেহেতু তোমাকে এইটাও মাথায় রাখতে হবে, এটা আমি বলি, সেটা হলো যে তোমার প্যারা নেয়ার মেন্টালিটিটা মাথায় রাখতে হবে। তোমার অনেক ক্লাস থাকবে, অনেক ল্যাব থাকবে, তার ভিতর দিয়েও তোমাকে টাইম বের করে এনজয়মেন্টটা তোমাকে নিজেকে বের করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে র্যাঙ্ক ক্লাসমেট কিন্তু বলা যায়, এটা অ্যাকচুয়ালি বলা পসিবল না, কারণ বিপি র্যাঙ্ক পাবলিশ করে না। তারপরেও যদি একটা রেঞ্জ বলা যায়, সেটা হলো 1200 থেকে 1000 থেকে 1200 র্যাঙ্কের ভিতর মোটামুটি চান্স পায়।
এরপরে আসে গুড সাইড এবং ব্যাড সাইড অফ বিউপি। মোটামুটি ওভারঅল আমি সবকিছুই বোধহয় বলছি গুড ব্যাড সাইড অফ বিউপি নিয়ে, যে বিউপি এর লাইফটা অ্যাকচুয়ালি বেশ প্যারাদায়ক। মানে যেহেতু তুমি টাইম ওয়াইজ সেমিস্টার মানে গ্রাজুয়েশন কমপ্লিট করবা, সরি, সো তোমাকে একটু প্যারা নেওয়ার মেন্টালিটি তো রাখতেই হবে, হ্যাঁ। তো এটা তো খুব স্বাভাবিক। সব জায়গায় মোটামুটি প্যারা আছে, তারপরে এখানেও প্যারা আছে, তো তার ভিতরে তোমার এনজয়মেন্ট আছে, সবকিছুই আছে, সব পাবা তুমি এখানে, কোনো কিছু নাই এমন কিছু আশা করা যায় তুমি পাবা না। তবে একটা বিষয় এখানে আছে, সেটা বিউপি তাদের ডিসিপ্লিনের ব্যাপারে খুবই স্ট্রিক্ট। তুমি যদি মনে করো বিউপিতে এসে তুমি যে কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করবা, মানে যেটা অ্যাকচুয়ালি সোশ্যাল সাথে যায় না, মানে সোসাইটির সাথে যায় না, এই টাইপের কাজগুলো যদি তুমি করবা মনে করে থাকো, দেন এটা অ্যাকচুয়ালি তুমি পারবা না। এরপর তোমাকে ড্রেস কোড ফলো করতে হবে। তুমি যদি মনে করো যে না আমি আজকে হাফ প্যান্ট পরে আমি ভার্সিটিতে আসবো, এটা অ্যাকচুয়ালি হবে না। তোমাকে অবশ্যই একটা ফর্মালিটি মেনটেন করতে হবে, যেটা তোমাকে কর্পোরেট লাইফেও বেশ অনেকটা হেল্প করবে, ফর্মালিটিটা খুব বাড়াবে আর কি। তো এগুলা অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে এটা অ্যাকচুয়ালি একটা ব্যাড সাইড, বাট না, এটা খুবই গুড সাইড, কারণ এটা অ্যাকচুয়ালি আমাদের লাইফে দরকার আছে একটা গুড ডিসিপ্লিন। ঠিক আছে, আচ্ছা আসো নেক্সটে। গ্রাজুয়েশন টাইম নিয়ে কোনো ডাউট নেই। গ্রাজুয়েশন তুমি যেদিন বের হবা, তারপরে কবে বের মানে ঢুকবা, তারপরে কবে বের হবা সেই ডেট ফিক্সড থাকবে, ওই ডেটেই বেরোবা, একদিন আগেও না একদিন পরেও না, একদম ফিক্সড, কোনো কথা নেই এর উপরে। এরপর আচ্ছা, এরপরে লাস্ট কোয়েশ্চেন যেটা, সেটা হলো রিসার্চ ম্যাটেরিয়ালস আছে কিনা। আচ্ছা, এটা রিসার্চ ম্যাটেরিয়ালস তুমি অনেক পাবে এখানে, অনেক রিসার্চ ম্যাটেরিয়ালস গুলো আছে। তুমি লাইব্রেরিতে ভালো ভালো অনেকগুলো জার্নাল পাবা। ঠিক আছে, আমি দেখছি কয়েকটা, বাট তুমি এসে তোমার যদি এই সাইডে আগ্রহ থাকে তুমি খুঁজতে পারো, এখানে ভালো ভালো অনেক জার্নাল আছে। তুমি ফ্যাকাল্টিদের হেল্প পাবা, তারা খুবই মানে হেল্পফুল, তারা as তারাও নিউ ফ্যাকাল্টি, তারা খুবই হেল্প করবে তোমাকে। তুমি এখানে এই রিসার্চ নিয়ে কোনো ডাউট নেই, তুমি অনেক ভালো একটা ইয়ে করতে পারবে আর কি। আচ্ছা, এই ছিল টোটাল ওভারঅল একটা গাইডলাইন। এখন আমি তোমাদেরকে লাস্টলি কিছু একটা কথা বলবো, যে বিউপিতে তোমরা এক্সাম কেন দিবা সেটা নিয়ে একটা কথা যদি আমি বলি, দেখো বিউপি এক্সামটা ফার্স্টে হবে, হ্যাঁ। এখন এই এক্সামটা যদি তোমরা দাও, তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের একটা এক্সাম হল এক্সপিরিয়েন্স হবে, অ্যাকচুয়াল অ্যাডমিশন এক্সাম হবে। তোমরা কোচিং এতদিন অনেক এক্সাম দিছো, নেক্সট পেপার ফাইনাল আছে বা সাবজেক্ট ফাইনাল এগুলো আছে, এগুলো দিবা। বাট অ্যাকচুয়াল একটা এক্সাম যে এনভায়রনমেন্ট, এটা তুমি এখানে এসে ফেস করতে পারবে। ঠিক আছে, এখানে আসলে কোচিং তোমাকে জীবনেও ভাই একটা ইয়ে দিবে না, যে মানে অ্যাকচুয়াল এক্সাম এনভায়রনমেন্ট তোমাকে দিতে পারবে না, কারণ এখানে তুমি পার কম পাইলে কি না পাইলে কি, ওটা কিন্তু ম্যাটার করতেছে না। ঠিক আছে, কিন্তু তোমার এখানে যখন আসতেছো, তুমি এখানে একটা অ্যাকচুয়াল এক্সাম এনভায়রনমেন্ট পাচ্ছ, হ্যাঁ। এইটা তোমার এক্সপিরিয়েন্স করা অনেক দরকার, অনেক দরকার। এইটা একটা রিজন। সেকেন্ড রিজনটা হলো, দেখো আমি নিজেও যখন বিউপির ভোট সার্কুলার দেয়, আমি সন্দেহ ছিলাম যে আমি অ্যাপ্লাই করবো কি করবো না। তখন আমার এক মামা আমাকে গাইড করছিল, মামা চুয়েট চুয়েট ট্রিপলিতে আছে, উনি আমাকে গাইড করছিল যে না, তুমি এক্সামটা দাও। রিজনটা কি, ধরো তোমার একটা ফ্রেন্ড এক্সাম দিল, খুব ক্লোজ ফ্রেন্ড এক্সাম দিল, সে বিউপিতে চান্স পেয়ে গেল, প্রথম অ্যাডমিশন সে ক্র্যাক করে ফেলছে, তুমি নিজে একটু ডিপ্রেসড হয়ে লাগবে যে না, ও পরীক্ষাও দিছে, চান্সও পাইছে, আমি পরীক্ষাও দিলাম না, এখনো কোথাও চান্সও পাই নাই, আমি কি আদৌ চান্স পাবো। এই একটা সন্দেহ থাকবে মনের ভিতরে, একটা ইয়ে হইতে থাকবে। আহ, মানে সব দিক দিয়ে তুমি একটা টেন্স থাকবে আর কি, তোমার মনের শান্তিটা থাকবে না, তুমি সামনে দেখে খারাপ করার একটা পসিবিলিটি আছে। তুমি এক্সামটা দাও ভাই, এক্সামটা দাও, এক্সাম যদি ভালো হয়, চান্স পেয়ে যাও, তোমার একটা ব্যাকআপ অপশন থাকতেছে। তুমি যদি কখন কোথায় কার মোড় হয়ে যায় ভাই, এটা বলা যায় না। যদি কোথাও না হয়, তখন তুমি এখানে একটা ভালো এনভায়রনমেন্ট তুমি পাচ্ছ। যদি তোমার না হয়, তারপরেও তুমি এখান থেকে একটা শিক্ষা নিতে পারতেছো যে না, আমার ভুলগুলা কোথায় আছে, ল্যাগিংস গুলা কোথায় আছে, আমার কোথায় ডেভেলপ করা দরকার, টাইম একটা তুমি পাচ্ছ। ঠিক আছে, সব দিক দিয়ে বিবেচনা করলে এটা তোমার জন্য দেওয়া, এই পরীক্ষাটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো বি ভেরি সিরিয়াস। ঠিক আছে, আর লাস্টলি আর একটা কথা, সেটা হলো যে এই এখন লাস্ট মোমেন্টে এসে আর ওই কোনো কোর্সে ঢুকো না ভাই, বিউপির জন্য আলাদা কোনো কোর্সে ঢুকো না, 100+ ক্লাস করো, 100+ এক্সাম দাও, এইসব কোনো কোর্সে ভাই ঢুকো না। এটা পুরোপুরি হুদায় একটা টাইম ওয়েস্ট হবে। এতদিন যা পড়ছো, তোমার মেন কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তুমি ওইগুলাই বারবার প্র্যাকটিস করো, বারবার রিভাইজ করো, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক করো, মেন বইয়ের ম্যাথগুলো বারবার করো, এমসিকিউ গুলো বারবার করো। তুমি এর জন্য এটা এনাফ, এনাফ, এনাফ। তুমি এক্সাম দাও, এক্সাম দাও, এক্সাম দিয়ে কোনো প্যারা নেই, যতবারও এক্সাম দাও, বাট কোনো কোর্সের ক্লাসে আর ঢুকো না। এটা হবে সবচেয়ে বড় ভুল। নিজে প্র্যাকটিস করো, লাস্ট মোমেন্টে নিজে প্র্যাকটিস করো। এই কথাটা তোমাকে খুবই আনপপুলার একটা অপিনিয়ন হয়তো এটা হইতে পারে, বাট না, তোমার নিজের প্র্যাকটিসের উপরে ভাই আর কিচ্ছু নাই, দিন দুনিয়ায় আর কিচ্ছু নাই, নিজে প্র্যাকটিসের উপরে। তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আর তোমার যদি চাও যে বিউপির 7 থেকে 10 দিন
মুহূর্ত আগে তোমরা কি ধরনের প্রিপারেশনটা নিতে চাও বা মানে নেওয়াটা উচিত হবে, এই টাইপের একটা ভিডিও আমি 10 দিন মতো আগে যদি আমি আপলোড দিই, এটা যদি তোমরা চাও দেন কমেন্টে জানাই দাও। তো আজকে এই পর্যন্তই।